হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি, তোমরা থাম্বনেল থেকে বুঝে নিয়েছো যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর যে আমরা এই যে কবিতাটি, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা নবম শ্রেণীর অন্যান্য অনেক কিছু আমরা আলোচনা করেছি, যে সমস্ত গদ্যাংশ পদ্যাংশ আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো, তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো একটু দেখে নাও, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করি। আজকে আমাদের আলোচনা বিষয় আমরা কবিতাটি। দেখো, এই যে আমরা কবিতাটি, এটি কার লেখা? আমরা, আমাদের আজকের আলোচনার বিষয় যেটা হচ্ছে আমরা কবিতা, তাই না? আমরা, এই যে আমরা, এই যে কবিতাটা, আমরা যে এই যে কবিতাটা, তাই না? এই কবিতাটি, এই আমরা কবিতাটি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, তাই তো? আমরা জানি এই যে আমরা কবিতাটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এই যে আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আমরা এই কবিতাটি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে সত্যেন্দ্রনাথ সম্পর্কে। তো চলো আগে আমরা কবি সম্পর্কে জেনে নিই। কবি সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, সত্যেন্দ্রনাথ দত্তের তার জন্ম হচ্ছে, দেখে নাও, 1882 খ্রিস্টাব্দের, এই যে 1882 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। আর বাংলাতে যদি দেখি 30শে মাঘ 1288 বঙ্গাব্দে কিন্তু তার জন্ম। এবং বর্তমান উত্তর 24 পরগনা জেলার নিমতায় মামার বাড়িতে জন্ম হয় সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে উত্তর 24 পরগনা জেলা, বর্তমান হচ্ছে উত্তর 24 পরগনা জেলার একটা জায়গার নাম হচ্ছে নিমতা, সেখানে মামার বাড়িতে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয়। তার পিতার নাম হচ্ছে রজনীনাথ দত্ত এবং পৈতৃক বাড়ি ছিল বর্ধমান জেলার চুপি গ্রামে। বর্ধমান জেলার একটা গ্রামের নাম হচ্ছে, বেশ সুন্দর নাম, চুপি। এই চুপি গ্রামে তার জন্ম। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন বাংলার এক বিশিষ্ট চিন্তাবিদ, যুক্তিবাদী লেখক। এবং যেটা আমাদের জানতে হবে যে তিনি তত্ত্ববোধিনী পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন। তাহলে এখান থেকে আমরা জানবো যে জন্ম এবং এই যে পত্রিকাটির নাম, যে কোন পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সেটা তত্ত্ববোধিনী পত্রিকা। এরপরে চলো আমরা একটু দেখে নেই এই যে সত্যেন্দ্রনাথ দত্ত তার ছদ্মনামগুলো কি কি দেখে নাও। সত্যেন্দ্রনাথ দত্ত বিভিন্ন ছদ্মনামে লিখেছেন, যেমন দেখো, নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন এবং কালমগীর ইত্যাদি। এছাড়া সত্যেন্দ্রনাথ দত্তের রচিত কিছু কাব্যগ্রন্থের নাম এগুলো জানতেই হবে, যেমন সবিতা 1900, বেনু ও বীণা 1906, হোমশিখা 1907, তীর্থসলিল এটা হচ্ছে অনুবাদ কবিতা, এবং তীর্থরেণু এটাও অনুবাদ কবিতা। ঠিক আছে, এই যে তীর্থসলিল, তীর্থরেণু এগুলো হচ্ছে অনুবাদ কবিতা, এগুলো তোমাকে জেনে নিতে হবে। এরপরে এগুলো টুকিটাকি মানে তোমার সত্যেন্দ্রনাথ দত্তের রচিত যে কাব্যগ্রন্থগুলো এগুলো তোমাকে জানতে হবে। এরপরে আমরা চলে যাব যেটা পরবর্তী টপিকে, যে কবিতার নাম যেটি ছিল সেটা হচ্ছে আমরা এই কবিতাটিতে। তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু জাস্ট ওয়েট করো, আমি আলোচনা করছি আমরা কবিতাটি সম্পর্কে। কবিতাটা মোটামুটি বার করে নিয়েছি, আমি কবিতাটি বার করে নিয়েছি। দেখো, এই যে আমরা এই যে কবিতাটি রয়েছে এখানে, প্রথমে যদি দেখি আমি যে এখানে আমরা এই যে কবিতাটি না, এই আমরা হচ্ছে এটা হচ্ছে বহুবচন। আমরা যদি বচনে দেখি যে একবচন এবং বহুবচনের মধ্যে, তাহলে আমরা এটা হচ্ছে বহুবচনের মধ্যে অন্তর্গত। তাহলে আমি এখানে কি বললাম যে আমরা, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে বহুবচন। ঠিক আছে, এটা হচ্ছে বহুবচন আমরা। তাহলে আমরা বলতে এখানে কাদের বলা হয়েছে না, আমরা বলতে এখানে বঙ্গভূমির সমস্ত সন্তানদেরকে কিন্তু এখানে বলা হয়েছে। এটা কার লেখা আমরা জানলাম, যে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। একে বলা হয় কি বলে দেখি,
এই সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়, আমি বলে দিই, সত্যেন্দ্রনাথ দত্ত একে বলা হয় কিন্তু ছন্দের জাদুকর। ঠিক আছে, তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত একে বলা হয় কি, ছন্দের, ঠিক আছে, জাদুকর। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু বলা হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। এরপরে আমরা যেটা জানবো দেখলাম, প্রথমে লাইনটা রয়েছে যে মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরী রঙ্গে। তাহলে দেখো, মুক্ত বেণীর গঙ্গা, মুক্ত বেণী মানে কি বলে দেখি, এখানে হচ্ছে বাধাহীন জলপ্রবাহ। মুক্ত অর্থাৎ হচ্ছে খোলা, আমরা জানি যে মুক্ত অর্থাৎ হচ্ছে খোলা। তাহলে মুক্ত বেণী বলতে এখানে বলা হয়েছে যে বাধাহীন জলপ্রবাহ। এই যে মুক্ত বেণী না, এই যে মুক্ত বেণী এখানে রয়েছে, এর অর্থটা কি হচ্ছে, বাধাহীন জলপ্রবাহ, বাধাহীন জলপ্রবাহ, জলপ্রবাহ, ঠিক আছে, দেখা যাচ্ছে অবশ্যই। তাহলে বাধাহীন জলপ্রবাহ, এটা হচ্ছে মুক্ত কথার অর্থ, মুক্ত বেণী গঙ্গা। এবারে এইখানে বলা হয়েছে যেটা, যে মুক্ত বেণীর গঙ্গা যেথায়, অর্থাৎ এখানে বলা হয়েছে কি, যে গঙ্গা যখন গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নেমে আসে, বঙ্গোপসাগরে গিয়ে মিশে, এবং সেখানে অন্যান্য নদীর জলস্রোত এসে সেখানে মিশিলেও গঙ্গা কিন্তু তার সঙ্গে না মিশে সে কিন্তু আপন গতিতে নিজে কিন্তু বয়ে চলে। তাই বলা হয়েছে যে মুক্ত বেণীর গঙ্গা, এই জন্য এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তার নিজস্ব জলধারা কিন্তু কোনো নদীতে কিন্তু হারিয়ে যায় না, তার নিজস্ব জলধারা কিন্তু কোনো নদীতে হারিয়ে যায় না। তাই মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরী রঙ্গে, অর্থাৎ মুক্তি বিতরণ করে। অর্থাৎ আমাদের একটা প্রবাদ রয়েছে, একটা কথা, যে গঙ্গায় যদি কেউ স্নান করে, চান করে, তাহলে তার সমস্ত পাপ কি হয়, মুক্ত হয়ে যায়। তাহলে মুক্তি বিতরী রঙ্গে, অর্থাৎ আনন্দে গঙ্গা কি করছে, মুক্তি বিতরণ করে চলেছে আমাদের গঙ্গা, অর্থাৎ সমস্ত পাপ থেকে কিন্তু মুক্ত করে দিচ্ছে। তারপরে দেখো কি বলেছে এখানে, যে আমরা বাঙালি বাস করি সেই তীর্থের বরদভঙ্গে। অর্থাৎ আমরা বাঙালি, আমাদের গর্ব উচিত যে আমরা বাঙালি, আমরা সেই তীর্থে বাস করি। অর্থাৎ গঙ্গে আমাদের জন্মভূমিকে বলা হয়েছে, সেইখানে কিন্তু বিভিন্ন রকমের তীর্থক্ষেত্র রয়েছে, এবং সেই সমস্ত তীর্থক্ষেত্রে আমরা বসবাস করে রয়েছে। তাই এই লাইনটা তিনি বলেছেন। আর মানুষ এখানে বিশ্বাস করে, মানুষ কি, যে মানুষ এখানে বিশ্বাস করে যে তীর্থ দর্শন করলে পুণ্য অর্জন করা যায়। তারপরে দেখো, বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা। তাহলে বাম হাতে রয়েছে কমলার ফুল, অর্থাৎ কমলা, এখানে কমলা বলতে এখানে কিন্তু দেবী লক্ষ্মীকে কিন্তু বোঝানো হয়েছে। এটা বলছে যে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা রয়েছে, আর কি না, ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট কিরণে ভুবন আলা। তাহলে ভালে মানে এখানে কিন্তু কপালে, কিন্তু এখানে কপাল বলতে বলে দিচ্ছি যে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, অর্থাৎ এখানে পর্বতের কথা বলা হয়েছে, যেখানে কি হচ্ছে সূর্যের আলোয় মানে কিরণ ছটায় সেটি কিন্তু সোনার কিরণে ঝলমল করে উঠেছে, যে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। বুঝতে পারো, এই জন্য এই লাইনটা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা এটা জানলাম যে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, অর্থাৎ এখানে পর্বতের শৃঙ্গের কথা বলা হয়েছে, তাই এখানে বলা হয়েছে কাঞ্চন শৃঙ্গ মুকুট। কাঞ্চন অর্থাৎ সোনা, আর শৃঙ্গ আমরা জানি পর্বতের চূড়া। আর এখানে আলা অর্থাৎ হচ্ছে আলোকিত করে দিচ্ছে, আলা অর্থাৎ হচ্ছে আলোকিত করে দিচ্ছে। তাহলে ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণ ভুবন আলা। এরপরে দেখো রয়েছে কি, এরপরে যেটা রয়েছে যে চরণের পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেওয়া। তাহলে চরণে কি রয়েছে, পদ্ম, এবং পুরো শরীরটা অপরাজিতায়, অতসী অপরাজিতায় কিন্তু বর্ণনা করা, এখানে কবি কিন্তু বর্ণনা করছেন, যার চরণে রয়েছে পদ্ম এবং পুরো শরীরটা অতসী অপরাজিতায় পরিপূর্ণ রয়েছে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি
বঙ্গে। অর্থাৎ সাগর যাহার বন্দনা রুচি শত তরঙ্গ ভঙ্গে। অর্থাৎ এখানে সাগর যে ঢেউগুলো নিয়ে চলে এসছে, যে ঢেউ, সাগরের যে আমরা ঢেউ দেখতে পাই, কবি এখানে সেই ঢেউয়ের কথা কিন্তু কল্পনা করতে গিয়ে বলেছেন। অর্থাৎ ভৌগোলিক অবস্থান অনুসারে বাংলার দক্ষিণে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে বঙ্গোপসাগর আমরা কিন্তু দেখতে পাই। সেই বঙ্গোপসাগর কি হচ্ছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত এখানে সাগর যেন বাংলা মায়ের চরণ ছুঁয়ে স্পর্শ করেছে বলে এখানে কিন্তু কবি কল্পনা করে কিন্তু বলেছেন। তাই কবি মনে হচ্ছে সে যে তটভূমিতে যে আছড়ে পড়ছে, যে সাগরের যে ঢেউগুলো যে আছড়ে পড়ছে, কবি সেটাকে কল্পনা করেছেন যেন সাগর যেন বাংলা মায়ের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে। তাই তিনি বলেছেন যে সাগর যাহার বন্দনা রুচি শত তরঙ্গ ভঙ্গে। আর আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভঙ্গিভঙ্গে, যে আমরা বাঙালি সেই রকম একটা মানে বাঞ্ছিত মানে আকাঙ্ক্ষিত, ঠিক আছে, তাহলে সেই রকম একটা আকাঙ্ক্ষিত সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিতে আমরা কিন্তু বসবাস করে রয়েছি, যার মাথায় রয়েছে হিমালয়ের মুকুট, যার পা ধুয়ে দেয় সমুদ্রের জল, যার বাংলায় কোল ভরা যার কনক ধান্য, অর্থাৎ কোল ভরা যার ধান, বুক ভরা যার সিংহ রয়েছে, এবং সূর্যের কিরণে ওই পর্বত শৃঙ্গ উজ্জ্বল ছটায় কিরণ মানে কিরণে উজ্জ্বল ছটায় এখানে কল্পনা করা হয়েছে। এইরকম একটা বঙ্গভূমির মধ্যে আমরা কিন্তু বসবাস করে রয়েছি। তো আজকে আমরা এখানে শেষ করলাম পার্ট 1-এ। এরপরে আমরা নিয়ে আসবো পার্ট 2। যদি ভালো লাগে কবিতাটি অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কবিতাটি কেমন লাগলো। আর পরবর্তীকালে পার্ট 2 নিয়ে আসছি, এবং সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ততক্ষণে ভিডিওতে।